মেহেরুনের বুকের ভেতরটা ততক্ষণে অনিয়ন্ত্রিত অভাবে হাতুড়ি পেটানোর মতো কাঁপছিল। ঘরের শীতল বাতাসের মাঝেও তার শরীর জুড়ে এক তীব্র উষ্ণ প্রবাহে বয়ে গেল। শুভ যখন ধীরে পায়ে এগিয়ে এসে তার একেবারে সামনে এসে দাঁড়ালো, তখন ঘরে পুরো বাতাসটাই যেন থমকে দাঁড়িয়েছে। মেহেরুন পেছাতে চাইলো, কিন্তু পেছনে শক্ত দেওয়াল বাঁধা হয়ে দাঁড়ালো। শুভ্র মেহেরুনের কোমরে এক হাত জড়িয়ে ধরে এক হ্যাঁচকা নিজের শরীরে একেবারে কাছাকাছি টেনে আনলো। শুভ্রের অন্য হাতে শক্ত আঙুলগুলো মেহেরুনের নরম থুতনিতে আটকে তার মুখটা সোজা ওপরের দিকে তুলে ধরলো। এত কাছাকাছি তারা আগে কখনো আসেনি। শুভ্রের উত্তপ্ত নিঃশ্বাস মেহেরুনের ঠোঁটে আর গালে এসে আঘাত করতে তার চোখ দুটো ভয় আর তীব্র লজ্জায় বুজে এলো। চুপ করে আছো কেন? উত্তর দাও। মেহেরুনের শুকিয়ে যাওয়া গাল দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে তোতলাতে তোতলাতে কোনো মতে বলল, জি, উনি আমার কলেজের পরিচিত রাফি নাম। শুভ্রের হাতের মুঠোয় থুতনিতে সামান্য শক্ত হলো। চোখে উগ্র দৃষ্টি মেহেরুনের থরথর করে কাঁপা নরম ঠোঁটের উপর স্থির হয়ে রইল। কলেজের পরিচিত ছেলের সাথে কফি শপে বসে এতক্ষণ কি করছিলে? ভয় করেনি তোমার? আজ ভাবছি তোমার পুরো কলি কলিজাটাই টেনে বের করে দেখি কত বড় সাহস হয়েছে আমার। পিচ্চি বউটা। শুভ্র মেহেরুনের ডান কানে খুব কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল। তার ঠোঁটের হালকা স্পর্শ মেহেরুনের কানে লতিতে লাগাতে এক অদ্ভুত অচেনা শিহরণ মেহেরুনের পুরো মেরুদণ্ড বয়ে নেমে গেল। মেহেরুনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শুভ্রের এই অনাকাঙ্ক্ষিত নৈকট্য, তার গায়ে চেনা পুরুষালী সুবাস আর তীব্র স্পর্শ তাকে পুরো অবশ করে ফেলেছিল। সে ফুঁপিয়ে উঠে বলল, ভুল হয়েছে, প্লিজ মাফ করুন। মাপ কি এত সহজে পাওয়া যায়? মাই ডিয়ার পিচ্চি বউ। শুভ্র তার ঠোঁট দুটো মেহেরুনের গালে খুব কাছে নিয়ে এলো। শুভ্রের শক্ত বুক এখন মেহেরুনের তীব্রভাবে ওঠানামা করা বুকের সাথে মিশে আছে। মেহেরুন তার গায়ের সাথে শুভ্রের দ্রুত ওঠার স্পন্দনের ধাক্কা স্পষ্ট অনুভব করতে পারছিল। শুভ্র মেহেরুনের ওড়নাটা এক পাশ থেকে সামান্য সরিয়ে কাঁধে উন্মুক্ত অংশ স্পর্শ করে শান্ত স্বরে বলল, তোমার শাস্তি পেতে হবে মেহেরুন। 10 বার আমার গালে চুমু খাবে, একবারে নিখুঁত ভাবে। আর এরপর থেকে কোনো পরপুরুষ দেখলে বা কেউ তোমার সাথে কথা বলতে এলে সুন্দর করে সালাম দিয়ে আব্বা বলে ডাকবে। এবার দ্রুত শাস্তি পূর্ণ করো, আমার মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে। মেহেরুনের অবশ হাতে শুভ্রের টি শার্টের কাপড়টা শক্ত করে আঁকড়ে ধরলো। শুভ্র কোনো কারো ছাড়াই দেওয়াল মুড়ে নেই। তার চোখের গভীর চাহনিপূর্ণ চাহনি আর চেপে ধরা শীতল যেন স্পর্শ জানিয়ে দিচ্ছে আজ কোনো অজুহাত চলবে না। মেহেরুন তার কাঁপাতে থাকা ভেজা ঠোঁট দুটো শুভ্রের ডান গালে আলতো করে ছোঁয়ালো। প্রথমে নরম স্পর্শটা শুভ্রের গায়ে লাগতে শুভ্রের চল সামান্য নরম হয়ে এলো। মেহেরুনের তপ্ত নিঃশ্বাস তার ত্বক এক আবাদ্য উত্তাপ ছড়িয়ে দিল। একটা হলো বাকি 9টা। মেহেরুন চোখ বুজে আবার ঠোঁট ছোঁয়ালো 2, 3, 4, প্রতিটা চুমু সাথে তার শরীর কেঁপে উঠল। শুভ্র তার হাত বাড়িয়ে মেহেরুনের মাথার পেছনে নরম চুলগুলো আঁকড়ে ধরলো, যাতে সামান্যতম দূরত্ব না তৈরি হয়। 5, 6, 7 শুভ্রের চোখের দৃষ্টি তৃষ্ণায় তীব্র বাড়তে শুরু করেছে। 8, 9, 10 নাম্বার চুমো দিতে গিয়ে মেহেরুনের ঠোঁট সামান্য কেঁপে উঠতে শুভ্র এবার নিজেকে আর ধরে রাখতে পারল না। সে গাল সরিয়ে আচমকায় মেহেরুনের নরম গোলাপি ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরল। এক মুহূর্তের জন্য ঘরের সবকিছু যেন স্বস্তি হয়ে গেল। মেহেরুনের পুরো শরীর এক অচেনা বিদ্যুৎ স্তর হয়ে গেল। শুভ্র গভীর অধিকার বোধে তার ঠোঁটে উষ্ণতা নিজের করে নিয়ে কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে ছেড়ে দিল। মেহেরুন ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। তার গাল দুটো লজ্জায় রক্তিম লাল হয়ে উঠেছে। শুভ্র তার নিজের ঠোঁটের কোণ থেকে
মেহেরুনের স্পর্শটুকু অনুভব করে এক তৃপ্তির হাসি হাসলো। এরপর মেহেরুনের কপালে আঙুল বুলিয়ে বলল, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু মনে থাকে যেন আমার জিনিসের দ্বিতীয় কারো নজর পড়া আমি সহ্য করি না। মেহেরুনের চোখ থেকে নির্গত হওয়া অশ্রু এক ফোঁটা শুভ্রের হাতে পড়ল। শুভ্র চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, এত সহজে কাঁদলে চলবে মেহেরুন, তোমাকে শক্ত হতে হবে। এমপির বউ এত দুর্বল তা শোভা পায় না। তোমাকে শাসন করি, তুমি ছোট, মানুষে খারাপ রূপ চেনে না। আমার শত্রুর অভাব নেই, কে কখন তোমার বন্ধু সেজে আক্রমণ করবে তা বলা দায়। এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে কিছু নাস্তা পড়তে বসবে। আর এই পড়া থেকে ঠিক রাত 10টার সময় উঠবে, তার 1 মিনিট আগেও না। আমি ততক্ষণে কাজ শেষ করে চলে আসব। এসে দেখব তুমি আমার জন্য অপেক্ষা করছো, আজ আমার সাথে বসে ডিনার করবে। কথাগুলো মনে থাকবে। মেহেরুন তখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। শুভ্র এত কাছাকাছি আসার রেশ এবং তার গম্ভীর ব্যক্তিত্ব প্রভাব কাঁপতে থাকা গলা নিচু স্বরে উত্তর দিলে, মেহু। শুভ্র এক মুহূর্তে থামলো। তার তীক্ষ্ণ দৃষ্টি মেহেরুনের রক্তিম গালের ওপর আটকে গেল। শুভ্র সামান্য কুঁচকে অনুচ্চ স্বরে শুধালো, হুঁ কি হে, বলো জি। শুভ্রের এহেন শাসন মেহেরুনের ঝটপট চোখ তুলে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। নিজেকে সামলে নিয়ে আস্তে করে উচ্চারণ করলো, জি গুড। আর যাওয়ার আগে আলমারি থেকে আমার হালকা নীল রঙের পাঞ্জাবি আর কালো প্যান্টটা বের করে বিছানায় রেখে দিয়ে যাও। জি দিচ্ছি। মেহেরুন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ওনার আঁচল দিয়ে দ্রুত গাল তপ্ত স্পর্শ মুছে নিয়ে আলমারির দিকে এগোলো। আলমারির চাবি ঘুরিয়ে কাঙ্ক্ষিত পাঞ্জাবি আর প্যান্টটা সযত্নে বের করে বিছানার এক পাশে নিখুঁতভাবে গুছিয়ে রাখলো। কাজ শেষ করে সে যখন দরজার দিকে পা বাড়ালো, শুভ্র তখনও জানালার পাশে দাঁড়িয়ে পকেটে হাত গুজে অপলক দৃষ্টিতে তার প্রাণে তাকিয়ে ছিল। অতঃপর মেহেরুন ধীরে পায়ে শুভ্র রুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। দরজার আড়ালে যেতেই নিজের বুকের বাম পাশে হাত রাখলো। সে স্পন্দন তখনও স্বাভাবিকের চেয়েও কয়েক গুণ দ্রুত চলেছে। সার্কিট হাউজের কনফারেন্স রুমে পৌঁছাতে সহকারী কমিশনার ও ডজনখানেক প্রশস্ত কর্মকর্তা দাঁড়িয়ে অশুভের অভ্যর্থনা জানালেন। শুভ্রর মূল মঞ্চে উঠে প্রধান অতিথির আসনে বসল। মিটিংয়ের মূল এজেন্ডার ছিল নতুন ফোরলেট মহাসাগর প্রশাসন ও স্থানীয় ব্রিজ নির্মাণ প্রকল্প। মিটিং শুরু হতেই বিরোধী দলের স্থানীয় প্রতিপত্তি নেতা ও প্রভাবশালী কন্ট্রাক্ট জাহিরুল ইসলাম সুজন হাত তুলে দাঁড়ালেন। জাহিরুল সাহেব বেশ চতুর রাজনীতিবিদ। মিটিংয়ে উপস্থিত সাংবাদিক ও আলামদের সামনে শুভ্রকে কঠোর ঠাস করা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই এগিয়েছিলেন। গালখাকারি দিয়ে জাহারিল সাহেবকে বললেন, মাননীয় এমপি সাহেব, সরকারের এই মহাসাগর প্রকল্প নিয়ে জনমানের ব্যাপক অসন্তুষ্ট তৈরি হয়েছে। আমার এলাকায় বহু সাধারণ মানুষের কৃষি জমি অধিগ্রস্ত করা হচ্ছে, কিন্তু ন্যায্য ক্ষতিপূর্ণ তারা পাচ্ছে না। উত্তরন্ত ব্রিজের পাইলিংয়ের কাজ যে ঠিকদারি প্রতিষ্ঠিত পেয়েছে তাদের মান নিয়ে প্রশ্ন উঠেছে। আপনি তরুণ এমপি, আমরা আশা করব আপনি জনগণের রক্ত চুষে নেওয়ার এই প্রজেক্টের সামরিকভাবে বন্ধ রাখবেন। তা না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। কনফারেন্স রুমে গুঞ্জন ছড়িয়ে পড়ল। সাংবাদিকতা দ্রুত নোট নিয়ে শুরু করলেন। জাহিরুল সাহেবের কথা শুনে শুভ্র মাহমুদের গম্ভীর মুখে বিন্দুমাত্র বিচলিত হওয়ার ছাপ দেখা গেল না। সে শান্ত ভঙ্গিতে সামনের পানি গ্লাসে এক চুমুক দিল। তারপর নিজের চামড়া ব্রিফকেস থেকে একটি সুনির্দিষ্ট গোপন নথি বের করলো। শুভ্র সোজা হয়ে বসে মাইকটা নিজের কাছে টেনে নিল। তার কণ্ঠস্বরে ফুটে উঠল এক হিমশীতল রাজনৈতিক তেজ। জহিরুল সাহেব, আপনার জনদারি বক্তব্য শুনে আমি সত্যি অনুভূত হলাম, কিন্তু সমস্যা হচ্ছে আপনি রাজনীতিতে
কারণে জনগণের সামনে এক রূপ নিয়ে আর টেবিলের তলে অন্য রূপ নিয়ে জহিরুল সাহেবের মুখ নিমিষে ফ্যাকাশে হয়ে গেল। শুভ্র ফাইলটি খুলে পাতার পর পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনি যে জমি অধিগ্রহের কথা বলেছেন, সেখানে যে 80% সাধারণ কৃষকের জমি, তাদের পরিপূর্ণ টাকা ইতিমধ্যে সরাসরি ব্যাংকে ডিজিটাল পদ্ধতিতে ট্রান্সফার হয়ে গেছে। কোনো মধ্যভোগী টাকা মারতে পারেনি বলেই হয়তো আপনার গায়ে জ্বালা ধরেছে। আর যে 20% টাকা আটকানো আছে, তারা আসলে ভুয়া দলিল তৈরি করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের চেষ্টা করছিল। কাকতালীয়ভাবে সেই ভুয়া দলিল ধারিতে মূল পৃষ্ঠা উক্ত সূর্য প্রোডাক্টস, যারা সত্তাধারকারী আপনারে আপন ছোট ভাই। পুরো মিটিং রুমে একদম স্তব্ধ। সাংবাদিকরা ক্যামেরা উঁচিয়ে ধরলেন। জহিরুল সাহেব তোতলাতে শুরু করলেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন রাজনৈতিক সাজিত এমপি সাহেব। বক্র হাসি হেসে শুভ্র ফাইল থেকে কয়েকটি ছবি আর এডিট রিপোর্টে কপি উঁচিয়ে ধরে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলল, আমার কাছে শুধু অভিযোগটাই, দাম্পত্যিক প্রমাণ রয়েছে। গত 3 বছর ধরে যে ব্রিজের কাজ আটকে ছিল, সেটার কাজ বন্ধ রেখেছেন আপনি নিজে, যাতে সরকারের বাজেট বড় আর আপনার সব কন্ট্রাক্ট ফর্ম চড়া দামে কমিশন পায়। আজ থেকে এই প্রজেক্ট সব সব কানেক্ট বাতিল করা হলো এবং জনগণের পকেটে টাকা মেরে রাজনীতি করা দিন শেষ। জহিরুল সাহেব আন্দোলনে নামবেন? অবশ্যই নামুন, তবে আন্দোলনের নেতৃত্বটা জেলখানার 4 দেওয়ালের ভেতর থেকে দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে রাখাটা বোধহয় আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। মিটিং রুমে তখন পিনপতন নীরবতা। বিরোধী দলীয় নেতা মুখ এক লাহুমায় কালো হয়ে গেল। তিনি আর একটি বাক্য উচ্চারণ করার সাহস পেলেন না। উপস্থিত সরকারি আমলরা ও স্থানীয় নেতারা মনে মনে বুঝতে পারলেন, শুভ্র মাহমুদের মুখে যতটা শান্ত রাজনৈতিক চলে, ততটাও নির্মল ও অপ্রত্যাশী। রাত তখন 10টা পেরিয়ে গেছে। নিজের ঘরে বসে বই পড়ছিল মেহেরুন। সামনেই খোলা বই, পাশে খাতা। আগামী সপ্তাহে পরীক্ষা, তাই সারা দিনের ব্যস্ততার মাঝে একটু সময় বের করে পড়তে বসেছে সে। হঠাৎ নিচতলা থেকে সুলতানা বেগমের উদ্গিন্ন কণ্ঠ ভেসে এলো, শুভ্র, এ কি অবস্থা তোর? এরপরে আসিফ মাহমুদের গম্ভীর কণ্ঠ শোনা গেল। কথাগুলো স্পষ্ট বোঝা না গেলেও স্বরের অস্বাভাবিকতা মেহেরুনের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। সে তাড়াহুড়ি করে বই বন্ধ করে উঠে দাঁড়ালো। দরজা খুলে বের হতেই দেখলো মাহিমও নিজের ঘর থেকে বেরিয়ে এসেছে। ভারী কি হয়েছে? মেহেরুন কিছু না বলে দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে গেল। জানি না, চলো। সিঁড়ি শেষ ধাপে পৌঁছাতে মেহেরুনের পা থেমে গেল। সামনে সোফায় বসে আছে শুভ্র, পরনে পাঞ্জাবি আর কালো প্যান্ট, যেগুলো কয়েক ঘন্টা আগেও একদম ঠিকঠাক ছিল। সেইগুলো এখন ধুলায় ভর্তি, চুলগুলো এলোমেলো আর কপালের ডান পাশে কেটে গিয়ে রক্তর দাগ শুকিয়ে আছে। দৃশ্যটা দেখে মেহেরুনের বুকের ভেতরটা ধক করে উঠল। সে দ্রুত পায়ে শুভ্রের কাছে গিয়ে দাঁড়ালো। একে কি হয়েছে আপনার? শুভ্র মাথাটা সোফার পেছনে ঠেলিয়ে রেখেছিল। মেহেরুনের কণ্ঠ শুনে ধীরে ধীরে চোখ মেলালো। কিছু না, সামান্য একটু কেটে গেছে। সুলতানা বেগম সঙ্গে সঙ্গে ছেলের পাশে এসে দাঁড়ালেন। একটা সামান্য বলেছিস? কপাল দিয়ে রক্ত পড়ছে। শুভ্রর মাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, আম্মু, আমি ঠিক আছি। আসিফ মাহমুদ গম্ভীর মুখে ছেলের দিকে তাকিয়ে বললেন, কিভাবে হলো? শুভ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রাস্তায় একটু ঝামেলা হয়েছিল। কি ঝামেলা বাবা? এখন সব থাক, পরে বলবো। খুব ক্লান্ত লাগছে। আসিফ মাহমুদ ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। বুঝতে পারলেন এখন জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না। শুভ্র এবার মেহেরুনের দিকে তাকালো।
অতঃপর কণ্ঠের খাত নামিয়ে বলল, মেহেরুন রুমে এসো, ব্যান্ডেজ করে দেব। মেহেরুন সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, জি। অতঃপর শুভ্র ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঘরে ঢেকে শুভ্র ধীরে পায়ে সোফার কাছে গিয়ে বসলো। তারপর ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। মেহেরুন দ্রুত কমফর্ট এইডস বক্স নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। কপালে ক্ষত ভালো করে দেখে তার ভ্রু কুঁচকে গেল। এটাকে সামান্য কাটা বলছেন? শুভ্র চোখ বন্ধ রেখেই বলল, হ্যাঁ বেশ কেটে গেছে তো, বেশি কিছু হয়নি। মেহেরুন আর কথা বাড়ালো না। তুলোয় অ্যান্টিসেপ্টিক নিয়ে খুব সাবধানে ক্ষতটা পরিষ্কার করতে শুরু করলো। ঔষধ লাগাতে শুভ্রর কপালে সামান্য ভাঁজ পড়লো। মেহেরুন সঙ্গে সঙ্গে হাত থামিয়ে দিল। ব্যথা করেছে? শুভ্রর চোখ খুলে তার দিকে তাকালো না। তাহলে মুখ কুঁচকালেন কেন? ঠান্ডা লাগলো? মেহেরুন কিছু না বলে আবার ক্ষত পরিষ্কার করতে লাগলো। কিছুক্ষণ পর গজ হাতে নিয়েই বলল, একটু মাথা নিচু করুন। শুভ্র কোনো কথা না বলে মাথা সামান্য নিচু করলো। মেহেরুন অত্যন্ত যত্নের সঙ্গে কপালের ক্ষতের ওপর গজ বসিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। তার আঙুল প্রতিটি স্পর্শে ছিল সাবধানী, যেন সামান্য অসাবধানতাও শুভ্রের ব্যথা বেড়ে যেতে পারে। ব্যান্ডেজ করতে করতে মেহেরুনের হঠাৎ বলল, ডিনার কি ঘরেই দেবো নাকি টেবিলে গিয়ে খাবেন? শুভ্র চোখ খুলে তার দিকে তাকালো। মেহেরুন তখনও ব্যান্ডেজ ঠিক করছিল। কয়েক মুহূর্ত পর শুভ্র শান্ত গলায় বলল, কথা ছিল তোমার সঙ্গে বসে খাবো। মেহেরুন হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। সে নিচু গলায় উত্তর করলো, মনে আছে। শুভ্র বলল, তাহলে টেবিলে খাবো। জি। মেহেরুন আবার ব্যান্ডেজটা ঠিক করে দিল। হয়ে গেছে। সে একটু পেছনে সরে গিয়ে কপালে ব্যান্ডেজটা ভালো করে দেখে নিল, কারণ ডাক্তার দেখাবে। শুভ্র হালকা বিরক্ত সঙ্গে বলে, এত কিছুর দরকার নেই, কপাল কেটেছে, একবার দেখানো ভালো। শুভ্র এবার তার তর্ক করলো না দেখবার। মেহেরুন ফার্স্ট এইড বক্সটা গুছিয়ে নিল। আমি নিচে যাচ্ছি, ডিনারের ব্যবস্থা করি। অতঃপর মেহেরুন ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। রান্নাঘরে ঢুকতেই সুলতানা বেগম তাকে দেখে এগিয়ে এলেন। কি অবস্থা? ব্যান্ডেজ করে দিয়েছি আম্মু, এখন ভালো আছে? সুলতানা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আল্লাহ রহমত। সাদা ভাত, ডাল, ভাজি আর গরুর মাংসের ঝোল সবকিছু ঠিক আছে কিনা নিজে দেখে নিল। গরুর মাংসের ঝোল থেকে নরম ভালো টুকরো আলাদা করে রাখলো। ঝোলে যেন অতিরিক্ত তেল মশলা না থাকে সেটাও দেখে নিল। মাহিন এসে পাশে দাঁড়িয়ে বলল, ভাবি তুমি ভাইয়ার খাবারের জন্য এত কিছু কিভাবে মনে রাখো? অভ্যাস। ভাইয়া তোমাকে এত কাজ করায় তবুও তুমি মনে রাখো? মেহেরুন কিছু বলো না, শুধু খাবারগুলো গুছিয়ে রাখলো। কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে শুভ্র নিচে নেমে এলো। মেহেরুন চোখ নামিয়ে নিয়ে পরক্ষণে দ্রুত গাড়ির চোখ নামিয়ে নিল। শুভ্র ডাইনিং টেবিলে নিজের চেয়ারে গিয়ে বসলো। অতঃপর পাশের চেয়ারের দিকে তাকিয়ে বলল, তুমিও বসো। মেহেরুন একটু ইতস্ত করলো, জি। অতঃপর সে শুভ্রের পাশের চেয়ারটায় গিয়ে বসলো। সুলতানা মাহমুদ বেগম মৃদু হেসে বলেন, অনেকদিন পর তোমরা দুজনে পাশাপাশি বসে খাচ্ছ। শুভ্র কোনো উত্তর দিল না। মেহেরুনও চুপ করে রইল। কাজের মেয়ে খাবার পরিচালনা করে চলে গেল। মেহেরিন অসাবধানতাবশত শুভ্র প্লেটে ভাত তুলে দিল। একটা দিও না। মেহেরুনের সঙ্গে সঙ্গে কিছুটা ভাত ছড়িয়ে নিল। এরপর গরুর মাংসের বাটি থেকে নরম টুকরোটা তুলে তার প্লেটে দিল। শুভ্র একবার খাবারের দিকে তাকালো। এই টুকরোটা দাও। জি। মেহেরুন টুকরোটা ঠিক করে দিল। শুভ্র খেতে শুরু করলো। কিছুক্ষণ পর মেহেরুন নিজের প্লেট খাওয়া নিল। শুভ্র একবার তার প্লেটের দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক মতো খাচ্ছ না কেন? মেহেরুন অবাক হয়ে তাকাচ্ছে। খাচ্ছি তো, সকাল থেকে কাজ করেছে, ঠিক মতো খাও। মেহেরুন কিছু বলো না, চুপচাপ নিজের প্লেটে আরো একটু খাবার নিল। মাহিন পাশ থেকে মুচকি এসে বলল, ভাবি ভাইয়া তোমার খাবারেও হিসাব রাখে? শুভ্র সঙ্গে সঙ্গে মাহিনের দিকে তাকালো। মাহিন চুপচাপ খাবার। মাহিন হাসতে হাসতে মাথা নিচু করে খাবারের মনে দিল। মেহেরুন ঠোঁটের কোণে ও অজান্তে হালকা হাসি ফুটে উঠল। তবে শুভ্র আর কোনো কথা বলল না। ডাইনিং টেবিলে পরিবারের স্বাভাবিক কথাবার্তা চলতে থাকলো। ঠিক আছে। মেহেরুন একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেললো। অতঃপর দুজনে নীরবের খাবারে মন দিল। মেহেরুন আর শুভ্রের কাছাকাছি থেকেও কেমন যেন একটা দূরত্ব ভাব। তবে এই দূরত্বর মাঝেও আজকে রাতে ছোট্ট একসঙ্গে খাওয়ানো যেন দৃশ্য পরিবর্তনের সূচনা করে গেল। ডিনার শেষ হওয়ার পর একে একে সবাই যার যার ঘরে চলে গেল। মেহেরুনও রান্নাঘরে কাজ গুছিয়ে সুলতানা বেগমকে সাহায্য করলো। সবকিছু শেষ হতে হতে রাত বেশ গড়িয়ে গেছে। ঘরে ফেরার আগে
তার হঠাৎ মনে পড়ল শুভ্রকে রাতের দুধ খাওয়ানোর কথা বলা হয়েছিল। রান্নাঘর থেকে এক গ্লাস গরম দুধ নিয়ে ধীরে ধীরে দোতলা উঠল মেহেরুন। শুভ্রের ঘরের দরজা জোরালো ছিল। মেহেরুন আস্তে করে দরজা টোকা দিল। ভেতর থেকে কোনো উত্তর এলো না। আবারও নক করলো সে। ধীরে দরজা ভেতরে ঢুকলো। শুভ্র তখন বিছানার পাশে রাখা টেবিলে ল্যাপটপ খুলে বসে কিছু একটা করছিল। কপালে ব্যান্ডেজ এখনো জায়গা মতো আছে। ছাই রঙের শার্ট সামান্য গোটানো। মেহেরুন কয়েক পা এগিয়ে গিয়ে বলল, আপনার দুধ এনেছি। শুভ্র ল্যাপটপে স্ক্রিন থেকে চোখ তুলে তার দিকে তাকালো। ভ্রু দুটো সামান্য কুঁচকে গেল। আমার দুধ এনেছো মানে কি হে? বাক্য ঠিক মতো গঠন করো। বলবে, আপনার জন্য এক গ্লাস দুধ এনেছি। মেহেরুন সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বলল, জি, আপনার জন্য এক গ্লাস দুধ এনেছি। শুভ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর কাটকাট গলায় বলল, বড় হচ্ছে, তুমি ছোট নও। ভবিষ্যতে যখন আমার সঙ্গে সংসার করবে তখন কি এভাবে করবে? তুমি ছোট, তাই সময় দিচ্ছি তোমায়। নিজেকে গড়া নাও। অতঃপর ভাঙা গলায় বলল, কেউ তোমার পরে না, সবাই ইউনিফর্ম পরে, তাহলে আমি? শুভ্র ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। সবাই গু খেয়েও তুমিও কি খাবে? সবারটা দেখার কাজ নেই। যেভাবে বলবো সেভাবে চলবে। মুখে মুখে একদম তর্ক করবে না, আমার পছন্দ করি না। মেহরুন সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। শুভ্র হাত বাড়িয়ে বলল, দুধটা দাও। মেহরুন গ্লাসটা এগিয়ে দিল। শুভ্র গ্লাস হাতে নিয়ে হঠাৎ চুমুক দেয় তার দিকে। তুমি খেয়েছো? মেহরুন একটু থমকে গেল। জি, দুধ। তুমি নিজে খেয়েছো? মেহরুন মাথা নেড়ে বলো না। শুভ্র ভ্রু কুঁচকে তাকালো, কেন? আপনার জন্যই তো এনেছিলাম। তাতে কি নিজেরটা খাবে না? মেহরুন চুপ করে রইল। শুভ্র টেবিলের উপর গ্লাসটা রেখে বলল, নিচে গিয়ে নিজের জন্য এক গ্লাস নিয়ে এসো। এখন? হ্যাঁ, এখন। মেহরুন মাথা নেড়ে বলল, জি। অতঃপর সে দরজার দিকে এগিয়ে গেল। পেছন থেকে শুভ্রের কণ্ঠ আবার ভেসে এলো, আর শোনো, দুধ খেয়ে ঘুমাবে, কাল সকালে কলেজ আছে। মেহরুন দরজার কাছে দাঁড়িয়ে একবার পেছনে ফিরে তাকালো, আর শুভ্রের আবার ল্যাপটপের দিকে মন দিয়েছে। মেহরুন ঠোঁটের কোনো অজান্তেই ক্ষীণ একটা হাসি ফুটে উঠল। জি। দরজা টেনে দিয়ে সে ধীরে ধীরে পায়ে চলে গেল কিচেন রুমে। অতঃপর দুধটুকু খেয়ে সে নিজের রুমে এসে শুয়ে পড়ল। শুভ্র তার রুমে কিছুক্ষণ কাজ করে শুয়ে পড়ল। সকাল 7টা। মেহেরুন প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে নিজের কাজগুলো সেরে রান্নাঘরে গেল। কিছুক্ষণ পর হাতে এক গ্লাস তাজা করলার জুস নিয়ে সোজা ছাদের দিকে হাঁটা দিল। শুভ্র প্রতিদিন সকালে ছাদে ব্যায়াম করে। তার রোজকার রুটিনের অত্যন্ত অংশ এটি। তাই করলার জুসও প্রতিদিন মেহেরুনকে নিয়েই যেতে হয়। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে মেহেরুন গ্লাসটার দিকে তাকালো। করলার জুস। একটা মানুষ কিভাবে প্রতিদিন সকালে এত তেতো একটা জিনিস খায়, সেটা মেহেরুনের আজও বুঝে উঠতে পারেনি। মেহেরুনের মাঝেও তার ভীষণ ইচ্ছে করে জুসটার মধ্যে এক বোতল খাঁটি মধু ঢেলে দিতে। তাহলে হয়তো জুসটা একটু মিষ্টি হবে। আর যদি ভাগ্য ভালো থাকে, শুভ্রের কথাবার্তা হয়তো একটু মিষ্টি হয়ে যাবে। কিন্তু সে কাজ করার সাহস মেহেরুনের নেই। নইলে এতদিনে সে ঠিকই একদিন মিশিয়ে দিত। এমনিতেও লোকটাকে ভয় পায় সে। ফারহান বাঁচে থাকতেও তো ওনার আগোচরে ওনাকে রাম ছাগল বলতেন। সেই কথা শুনে মেহেরুন হাসত। কালো ট্র্যাক প্যান্ট আর হালকা ধূসর টি শার্ট। কপালে ব্যান্ডেজ এখনো রয়েছে। আহত হওয়ার পরও নিজের রুটিনের কোনো পরিবর্তন করেনি। মেহেরুন কিছু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। শুভ্র কয়েক মিনিট পর ব্যায়াম থামিয়ে তোয়ালে দিয়ে মুখে ঘাম মুছে নিল। তারপর মেহেরুনের দিকে তাকালো, ওটা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? মেহেরুন গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য করলার জুস এনেছি। শুভ্র গ্লাসটা হাতে নিল। কোনো কথা না বলে ধীরে ধীরে জুসটা পান করে ফেললো। মেরিন বিস্মিত চোখে তাকিয়ে রইল। একটু মুখ কুচকালো না মানুষটা। শুভ্র খালি গ্লাসটা হাতে নিয়ে ফিরিয়ে দিয়ে বলল, কি দেখছো? মেরুন দ্রুত চোখ সরিয়ে নিল। কিছু না। কিছু না হলে কি ওইভাবে তাকিয়েছিলে কেন? মেরিন একটু দুস্থ করে বলল, আপনি এত তেতো জিনিস কিভাবে খান? শুভ্র শান্ত গলায় উত্তর দিল, অভ্যাস তো। মেহরুন মনে মনে বলল, কথাবার্তা তো আপনার এমনিতেই তেতো, কিন্তু সেটা মুখে বলার সাহস তো হলো না। শুভ্র তোয়ালেটা কাঁধে রেখে বলল, নিচে যাও। মেহরুন নড়ল না। তা দেখে শুভ্র কুঁচকে তাকিয়ে বলল, আর কিছু না। তাহলে দাঁড়িয়ে আছে কেন? মেহরুন গ্লাসটা হাতে নিয়ে দ্রুত বলে, যাচ্ছি। অতঃপর সে ঘুরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়ির কাছে পৌঁছে আবার একবার পেছনে ফিরে তাকালো।
শুভ্র ইতিমধ্যে আবার নিজের ব্যায়ামে মন দিল। মেহেরুন মুখ টিপে হাসলো আর ফের মনে মনে ভাবলো, করলা জুসকে মানুষটার স্বভাবটা যদি এত তেতো হয় তাহলে মধু মিশিয়ে দিলে কি বা কে জানে। ভাবনার মধ্যে আস্তে হাসি নিজের চাপা দিয়ে নিজের রেমে গেল। তাই বাধ্য হয়ে শুভ্র ঘরের দিকে এগিয়ে গেল সে। দরজার ভেতর থেকে খোলা ছিল। ঘরে ঢুকতে ওয়াশরুম থেকে পালি শব্দ কানে এলো। মেহেরুন একবার সেদিকে তাকিয়ে নিশ্চিন্ত হলে শুভ্র এখনো বের হয়নি। তারপর ওনার আঁচল থেকে আলমারির চাবিটা খুলে নিল। চাবিটা তাকালো, ঘুরিয়ে আলমারি খুলে প্রণয়ের মতো কিছু টাকা বের করে নিল সে। টাকাগুলো হাতে নিয়ে মনে মনে বিরক্ত হলো মেহেরুন। বউ হিসাবে মানে না, অথচ তার আলমারি, জামা কাপড়, খাবার দাবার সবকিছুর দায়িত্ব আমার। ঢং যত। মনে মনে কথাগুলো বলে টাকা গুছিয়ে রাখতে যাবে ঠিক তখনই ওয়াশরুমে দরজা খুলে শব্দ হলো। মেহনুর দ্রুত ঘুরে দাঁড়ালো। শুভ্র বেরিয়ে এলো, ভেজা চুল, পরনে ঘরের পোশাক, কপালে ব্যান্ডেজটা এখনো রয়েছে। মেহেরুন একটি দুস্থ করে বলে, শুনেছেন আপনারা আলমারি থেকে টাকা নিলাম। শুভ্র একবার আলমারির দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, আমি কখনো কৈফত চেয়েছি? যখন দরকার হবে নেবে, চাবি তো তোমার কাছেই থাকে। মেহেরুন চুপ করে গেল। শুভ্র এবার জিজ্ঞেস করলো, নাশাতা হয়েছে? জি। তুমি বানিয়েছো না? আজ আম্মু বানিয়েছে। কেন? আজ অনেক পড়া ছিল তাই। শুভ্র মাথা নেড়ে বলল, আচ্ছা। তারপর বিছানার দিকে এগিয়ে গিয়ে বলল, আলমারি থেকে আমার আজকের জামা কাপড় বের করে দাও, আর বাস্কেটে যে গুলো ময়লা কাপড়গুলো দিয়েছি সেগুলো কাচার ব্যবস্থা করো। ঠিক আছে। মেহেরুন আলমারি দিকে এগিয়ে গেল। শুভ্র বিছানার এক কোণে বসে কাঁধে হাত দিয়ে সামান্য চাপ দিল। আর শোনো, আমার কাঁধটা একটু ব্যথা করছে, ওষুধের স্প্রে নিয়ে এসে দিয়ে দিও। মেহেরুন সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। চুলগুলো এখনো ভেজা, তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে। শুভ্র তোয়ালেটা এগিয়ে দিল। মেহেরুনে দাঁড়িয়ে দিল, সাবধানে তার চুল মুছে দিতে লাগলো। শুভ্র বিছানা কোণে বসে রইল। ঘরে এখনো দেওয়ালে মৃদু শব্দ। কাজ শেষ হলে মেহেরুন তোয়ালেটা ভাঁজ করে পাশে রাখলো। শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে বলল, দ্রুত নাস্তাটা আনো, আমাকে বের হতে হবে জি। মেহেরুন দরজার দিকে এগোতে শুভ্র আবার বলল, আর তুমি? আমার মাহিনা আজ গাড়ি নিয়ে বের হলো, সঙ্গে গার্ড থাকবে। মেহেরুন সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। গার্ডও থাকবে? হ্যাঁ। মেহেরুন মুখটা একটু ফুপিয়েই বলল, তারপর বলো, একজন নিয়ে যেতে হবে নাকি? শুভ্র ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। অমন মুখ ফুলিয়ে লাভ নেই, মুখ ফুলাতে পিন দিয়ে ফুটে দেওয়া হয়। আজকাল মানুষটার মাঝে মাঝে রসিকতা করে। অবশ্য সেই রসিকতার মাঝেও শুভ্রের স্বাভাবিক সিদ্ধ কঠোরতা ঠিক হতে থাকে। মেহেরুনের শেষ পর্যন্ত মুখ টিপে হাসলো। শুভ্র মাথা নেড়ে বলল, এইবার যাও, নাস্তা আনো। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গল্প তোমার আমার সম্পর্ক চলবে।